সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এনইউ স্টাডি হাবের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মুক্তা সাহা, প্রভাষক রসায়ন, সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ। আজকে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য আমি অর্গানিক কেমিস্ট্রি ক্লাসটি নিব এবং অর্গানিক কেমিস্ট্রি ক্লাস চ্যাপ্টারের কোর্সের প্রথম যে অধ্যায়টি আছে দেখতে পাচ্ছ, জৈব অ্যাসিড ও ক্ষার, এই অধ্যায় নিয়ে আমি একটু তোমাদের সাথে আজকে একটু কথা বলবো। তো জৈব অ্যাসিড, আমরা জানি যে অ্যাসিড কারা। অ্যাসিড সম্পর্কিত মতবাদ আছে তিনটি: আরহেনিয়াস মতবাদ, ব্রনস্টেড লাউরি মতবাদ এবং লুইস মতবাদ। আরহেনিয়াস মতবাদ, আরহেনিয়াস মতবাদ কারা, মতবাদ অনুযায়ী কারা অ্যাসিড এবং কারা ক্ষার একটু বলি। অ্যাসিড আমরা জানি, তারপর আমি একটু বলে দিচ্ছি। জলীয় দ্রবণে আদ্র বিশ্লেষণের সময় যারা প্রোটন দান করে তারা হচ্ছে অ্যাসিড, এবং কারা ক্ষার, যারা জলীয় দ্রবণে হাইড্রোক্সিলমূলক দান করে তারা হচ্ছে ক্ষার। তাহলে এখন আরহেনিয়াস মতবাদের সবচেয়ে বেশি দুর্বলতা বা সীমাবদ্ধতা যেটাই বলি না কেন, সেটা হচ্ছে জলীয় দ্রবণ ছাড়াও কিন্তু আমরা অ্যাসিড এবং ক্ষার সেটা পাই। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড একটি অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করবে তখন কিন্তু সেখানে জলীয় দ্রবণের কোনো প্রয়োজন কিন্তু পড়ে না, যার কারণে আরহেনিয়াস মতবাদটা এখন আর প্রচলিত নাই। নেক্সট যে মতবাদ সেটা আমি একটু যাব, সেটা হচ্ছে ব্রনস্টেড লাউরি মতবাদ। ব্রনস্টেড এটাকে আবার প্রোটনীয় মতবাদও কিন্তু আমরা বলে থাকি। প্রোটনীয় মতবাদ, কারণ ব্রনস্টেড লাউরি মতবাদ অনুযায়ী অ্যাসিড কারা? অ্যাসিড যারা প্রোটন দান করে, তারা হচ্ছে অ্যাসিড, আর যারা প্রোটন গ্রহণ করে তারা হচ্ছে ক্ষার। তাহলে যারা প্রোটন গ্রহণ করে তারা হচ্ছে ক্ষার। তাহলে এখানে অ্যাসিডের যদি আমি সংজ্ঞা বলি, হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড একটি অ্যাসিড, কেন বলবো? HCl প্লাস HCl যখন বিক্রিয়ায় যাবে, HCl কিন্তু কি করবে? প্রোটন দান করবে। আর এক্ষেত্রে অ্যামোনিয়া একটি ক্ষার, কেন? কারণ অ্যামোনিয়া একটি প্রোটন গ্রহণ করবে। আচ্ছা, তা এখন যদি মতামত, যেহেতু জৈব অ্যাসিড নিয়ে কথা হচ্ছে, তো সেক্ষেত্রে আমি একটু জৈব অ্যাসিডের একটা উদাহরণ দিতে যাচ্ছি। জৈব অ্যাসিড CH3COH ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড কিন্তু প্রোটন দান করে। আচ্ছা, ওকে। এখন যখন অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করবে, অ্যাসিটিক অ্যাসিড যখন অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করবে তখন কি ঘটবে? CH3COO মাইনাস প্লাস, এই প্রোটনটা তখন অ্যামোনিয়া গ্রহণ করবে। তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে অ্যাসিড, এটা হচ্ছে বেস। তাহলে আমরা ক্লিয়ার যে ব্রনস্টেড লাউরি মতবাদ আমরা প্রোটনীয় মতবাদ হিসেবেও বলতে পারি। যদি প্রশ্ন আসে এইভাবে যে প্রোটনীয় মতবাদ অনুযায়ী অম্ল ও ক্ষার তত্ত্বটা ব্যাখ্যা করো, সেক্ষেত্রে কিন্তু আমাদের এইভাবে সংজ্ঞা প্রদান করে উদাহরণ দিয়ে দেখাই দিতে হবে কোনটি অ্যাসিড এবং কোনটি ক্ষার এবং তাদের আদান প্রদানটা কিভাবে হয়। তাহলে ওকে, তাহলে ব্রনস্টেড লাউরি, এখন নেক্সট স্লাইডে যাচ্ছি, সেটা হচ্ছে লুইস মতবাদ। লুইস মতবাদ অনুযায়ী অম্ল এবং ক্ষারের সংখ্যাটা একটু ভিন্ন। এখন দুইটা মতবাদ অনুযায়ী, আরহেনিয়াস এবং ব্রনস্টেড, দুইটা মতবাদ অনুযায়ী আমরা যেটা দেখলাম, প্রোটন সবসময় দান করে হচ্ছে অ্যাসিড, কিন্তু এখানে
লুইস মতবাদ অনুযায়ী ইলেকট্রনের আদান প্রদান হবে, যার জন্য লুইস মতবাদকেও আমরা ইলেকট্রনীয় মতবাদও বলতে পারি। মতবাদ বলতে পারি। আচ্ছা, এখন আসি অ্যাসিড। অ্যাসিড কি করার কথা? অ্যাসিড হচ্ছে ইলেকট্রন গ্রহণ করার কথা, যেহেতু অ্যাসিড দান করার কথা, যেহেতু অ্যাসিড সবসময় প্রোটনের দান করে আর কি। কিন্তু এখানে হবে উল্টো ঘটনা। এখানে কি হবে? অ্যাসিড কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। আর ক্ষার ইলেকট্রন দান করবে। এটা একটু মনে রাখতে হবে। লুইস মতবাদটাই ইম্পর্টেন্ট। লুইস মতবাদ অনুযায়ী অম্ল ক্ষারের ব্যাখ্যা প্রশ্নটি আসলে সেক্ষেত্রে আমাদের বলতে হবে অ্যাসিড কারা। যে সকল যৌগ, মূলক বা আয়ন ইলেকট্রন দান গ্রহণ করে তারা হচ্ছে অ্যাসিড। আর ক্ষার হচ্ছে যে সকল যৌগ, মূলক বা আয়ন ইলেকট্রন দান করে তারা হচ্ছে ক্ষার। সেক্ষেত্রে উদাহরণ হিসেবে যদি আমি দেখি, এক্সাম্পল হিসেবে বোরন ট্রাইফ্লোরাইড, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, বোরন ক্লোরাইড, এরা হচ্ছে লুইস অ্যাসিড। এদের অষ্টক সম্প্রসারণে কিন্তু এদের কিন্তু অষ্টক সংকুচিত। এদের বোরনের 3টি ফ্লোরিন নেওয়ার পরও অষ্টক কিন্তু পূর্ণ হয়নি, যার কারণে ও আরো ইলেকট্রন সহজে কি করতে পারবে? গ্রহণ করতে পারবে। আর ক্ষার কারা? ইলেকট্রন দান করবে কারা? যাদের ইলেকট্রনের আধিক্য থাকবে, মুক্ত জোর ইলেকট্রন থাকবে, তারা হচ্ছে বা নেগেটিভ আয়ন থাকবে, তারাই হচ্ছে লুইস ক্ষার হিসেবে কাজ করবে। উদাহরণ যেমন অ্যামোনিয়া। অ্যামোনিয়ার একটি মুক্ত জল ইলেকট্রন রয়েছে। হাইড্রোক্সিল মূলক যদি আমি বলি, সেক্ষেত্রে অক্সিজেনের মুক্ত জল ইলেকট্রন রয়েছে 2টি। যদি ক্লোরাইড আয়ন বলি, নেগেটিভ আয়ন, ইলেকট্রনের আধিক্য রয়েছে, সহজেই ইলেকট্রন দান করতে পারে। তাহলে 2টা জিনিস আছে এখানে, যে যারা অ্যানায়ন এবং যাদের মুক্ত জল ইলেকট্রন আছে তারা লুইস ক্ষার হিসেবে কাজ করবে। আর লুইস অ্যাসিড হবে কারা? যারা হচ্ছে ক্যাটায়ন এবং যাদের অষ্টক সংকুচিত হয়েছে তারা হচ্ছে কাজ করবে হচ্ছে লুইস অ্যাসিড হিসেবে। আশা করছি ক্লিয়ার আছে। আচ্ছা, নেক্সট টপিকে যাচ্ছি। এখন যদি আমি বলি CH3, আচ্ছা একটা উদাহরণ দিয়ে দেখাই দিচ্ছি। জৈব যদি এভাবে ক্যাটায়ন নেই, সেই ক্ষেত্রে অ্যামোনিয়া সাথে বিক্রিয়া দেখাই। মুক্ত জল ইলেকট্রন থাকার কারণে অ্যামোনিয়া কার্বনের সাথে একটি সন্নিবেশ বন্ধন গঠনের মাধ্যমে আচ্ছা, কার্বনে যেখানে ইলেকট্রন পজিটিভ, ওকে, তাহলে অ্যামোনিয়ার যেহেতু ইলেকট্রন আধিক্য রয়েছে, এই ইলেকট্রন দিয়ে এই কার্বনের সাথে সে একটি বন্ধন গঠন করবে, যেটা হচ্ছে লুইস মতবাদ অনুযায়ী অ্যাসিড এবং ক্ষারের একটি উদাহরণ। আচ্ছা, তাহলে নেক্সট স্লাইডে যাচ্ছি। এখন আরেকটা যে টপিকস আমি পড়াবো সেটা হচ্ছে অ্যাসিডের উপরে কিছু কিছু জিনিসের প্রভাব রয়েছে। যেমন একটা হচ্ছে আবেশীয় প্রভাব, এক নম্বর আবেশীয় প্রভাব, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। অ্যাসিডের শক্তিমাত্রার উপরে কিছু জিনিসের প্রভাব রয়েছে, যেটা হচ্ছে একটা আবেশীয় প্রভাব, আর একটা হচ্ছে মেসোমারিক প্রভাব, হাইড্রোজেন বন্ধনের প্রভাব, তারপরে এই 3টি প্রভাব আলোচনা করব। এই 3টি নিয়ামক অ্যাসিডের ক্ষমতা হ্রাস বা বৃদ্ধি করে। কোন অ্যাসিড কেন শক্তিশালী, কখন কম শক্তিশালী হবে, সেটা এই 3টি প্রভাবের উপরে মোটামুটি ডিপেন্ড করবে। তা আশা করি প্রথমে যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে আবেশীয় প্রভাব। আগে প্রথমে আমরা যেটা জেনে নিব, আবেশীয় প্রভাবটা কি। আবেশীয় প্রভাব হচ্ছে ইলেকট্রন দুটি যখন একটা সমযোজী বন্ধনে কার্বন এবং কার্বনের সাথে সংযুক্ত, হাইড্রোজেন থাকতে পারে, কার্বনের সাথে ক্লোরিন থাকতে পারে। আচ্ছা, সমযোজী বন্ধনে আবদ্ধ দুইটি যৌগের, দুইটি মৌলের
সেখানে তড়িৎ ঋণাত্মকতা যার বেশি থাকবে, তড়িৎ ঋণাত্মকতা যার বেশি থাকবে সে আমরা জানি তড়িৎ যার বেশি থাকবে সে কি করবে, ইলেকট্রন নিজের দিকে টানবে। ইলেকট্রন কি করবে, নিজের দিকে টেনে নিবে। এই যে ইলেকট্রন নিজের দিকে টানার প্রবণতার কারণে যে প্রভাবটা দেখা যায় সেটাই হচ্ছে আবেশীয় প্রভাব। আবেশীয় প্রভাবের অ্যাসিডের সাথে কি সম্পর্ক আমরা একটু দেখি। আচ্ছা, আমরা বুঝতে পারতেছি যে যে কার্বন এবং হ্যালোজেন যেটাই থাকবে ইলেকট্রন পুরোটাই কিন্তু হ্যালোজেনের দিকে চলে যাবে। আচ্ছা, তাহলে এখন একটি অ্যাসিড লিখলাম ইথানোয়িক অ্যাসিড। আচ্ছা, আবেশীয় প্রভাব আবার দুই ধরনের। কার্বনের সাথে সংযুক্ত যে গ্রুপ সেটি কি ইলেকট্রন দানকারী না ইলেকট্রন গ্রহণকারী, এর উপরে নির্ভর করবে আবেশীয় প্রভাব। তা আবেশীয় প্রভাব হচ্ছে দুই রকম, একটা হচ্ছে ধনাত্মক আই বলা হয় আবেশীয় প্রভাবকে, ইন্ডাকটিভ ইফেক্ট, আই প্লাস আই এবং মাইনাস আই দুইটি ইফেক্ট রয়েছে, মানে ধনাত্মক আবেশীয় প্রভাব এবং ঋণাত্মক আবেশীয় প্রভাব। তাহলে ঋণাত্মক আবেশীয় প্রভাব কারা তৈরি করবে, যারা কার্বনের সাথে সংযুক্ত যে গ্রুপগুলো থাকবে সেটা যদি নিজেদের দিকে ইলেকট্রন টানে, যেমন ক্লোরিন নিজের দিকে ইলেকট্রন টানবে। এই টানার ফলে যে প্রভাবটা কার্বনের উপর তৈরি হবে সেটা হবে মাইনাস আই ইফেক্ট বা ঋণাত্মক আবেশীয় প্রভাব। আর প্লাস আই কারা, যারা সংযুক্ত যে গ্রুপটা থাকবে সেটা ইলেকট্রন দানকারী গ্রুপ হবে, যেমন অ্যামোনিয়া কিন্তু ইলেকট্রন দানকারী গ্রুপ। যার কারণে অ্যামোনিয়া যদি যে কার্বনের সাথে সংযুক্ত থাকবে সেটা কি করবে, সেটা আরো কার্বনকে ইলেকট্রন দিবে। তাহলে তখন সেই যে প্রভাবটা তৈরি হবে সেটাকে বলা হয় ধনাত্মক আবেশীয় প্রভাব। আচ্ছা, তাহলে এখন আমরা একটু উদাহরণে যাই। প্লাস আই ইফেক্ট থাকলে কি হয়, প্লাস বা ধনাত্মক। আচ্ছা, ঋণাত্মক আবেশীয় প্রভাব। আচ্ছা, এটা কি, যেমন যদি কার্বন অ্যাসিড CH3, আচ্ছা অ্যাসিটিক অ্যাসিড, একটা আছে যদি বলি ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড এবং ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড এই দুটার মধ্যে ঋণাত্মক আবেশীয় প্রভাব কোনটি তৈরি করবে, সেটা হচ্ছে ক্লোরিন ইলেকট্রন কি করবে, নিজের দিকে টানবে। তাহলে ক্লোরিন যদি ইলেকট্রন নিজের দিকে টানে সেক্ষেত্রে এইখানে যে ইলেকট্রন থাকবে অক্সিজেন এবং হাইড্রোজেনের মাঝখানে, ক্লোরিন যখন ইলেকট্রন টানবে সবগুলো বন্ধন থেকে কিন্তু ইলেকট্রনটা ক্লোরিনের দিকে চলে আসবে। আচ্ছা, তখন কি হবে, এই অক্সিজেন এবং হাইড্রোজেনের মাঝখানে কিন্তু ইলেকট্রন যে থাকবে সেটা কার দিকে টানবে, সেটা থাকবে অক্সিজেনের দিকে। সেক্ষেত্রে আমাদের সহজে এই হাইড্রোজেন প্রোটন আমরা যেটা তৈরি করব, এই প্রোটনটা সহজেই সে ত্যাগ করতে পারবে। আমরা জানি যে যৌগ মূলক বা আয়ন যত সহজে প্রোটন দান করতে পারে তারাই কিন্তু অ্যাসিড। তাহলে এই প্রোটন দান করতে, কে দ্রুত প্রোটন দান করতে পারবে সে তত বেশি শক্তিশালী অ্যাসিড হবে। আচ্ছা, ক্লোরিন অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে যে ইলেকট্রনটা সেটা নর্মালি অক্সিজেন দিকেই টানবে, কিন্তু যদি ক্লোরিন যদি আরো বেশি টানে সেক্ষেত্রে অক্সিজেন এবং হাইড্রোজেনের মাঝখানে কিন্তু ইলেকট্রনটা থাকবে না, ইলেকট্রন ক্লোরিনের দিকে মুভ করবে। সেক্ষেত্রে হাইড্রোজেন ত্যাগ করাটা ওই অ্যাসিডের জন্য খুবই সহজ, যার জন্য হাইড্রোজেন খুব দ্রুত ত্যাগ করতে পারবে। আচ্ছা, তাহলে এটা অবশ্যই একটা শক্তিশালী অ্যাসিড। এখন যদি বলি ক্লোরিনের শক্তিমাত্রা যদি আমি বাড়াই, ক্লোরিনের সংখ্যা যদি আমি বাড়াই, দুটো ক্লোরিন যদি থাকে, দুটো ক্লোরিন, সেক্ষেত্রে আরো বেশি করে টানবে, হাইড্রোজেন আরো দ্রুত এখান থেকে বের হয়ে যাবে। ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড বা ডাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড দুটোর মধ্যে শক্তিশালী হচ্ছে কিন্তু এটা যদি আমি স্ট্রাকচার 1 দিই, স্ট্রাকচার 1, স্ট্রাকচার 2, তাহলে দুটোর মধ্যে সবচেয়ে শক্তিশালী হবে 2 গ্রেটার দেন 1। তাহলে যত বেশি ক্লোরিন থাকবে, এখানে যদি 3টা ক্লোরিন থাকে তাহলে সেটাই কিন্তু ট্রাইক্লোরো যেটা থাকবে অ্যাসিটিক অ্যাসিড সেটাই সবচেয়ে বেশি শক্তিশালী হবে। তাহলে যদি আমি পার্থক্যটা করি,
যদি তোমাদের বলে যে কোনটা সবচেয়ে CCl3 COH CCl2 COH CCl প্রথমে ট্রাইক্লোরো, তারপর ডাইক্লোরো, তারপর শুধু ক্লোরো। তাহলে এখানে শক্তিমাত্রা কেন বৃদ্ধি পাচ্ছে? একমাত্র ইলেকট্রন উদ্রয়ী গ্রুপ ক্লোরিন থাকার কারণে। তো এখন যদি তোমাদের প্রশ্ন আসে যে অ্যাসিটিক অ্যাসিড এবং ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড দুটোর মধ্যে কোনটি শক্তিশালী অ্যাসিড সেটা ব্যাখ্যা করো। তাহলে এখানে আমরা জানি যে ক্লোরিন ইলেকট্রন উদ্রয়ী গ্রুপ, যার কারণে এই অক্সিজেন এবং হাইড্রোজেনের মাঝখানে যে ইলেকট্রন থাকবে সেটা ক্লোরিনের দিকে মুভ করবে, তাহলে সহজেই প্রোটন হিসেবে ত্যাগ করতে পারবে। এখানে কি হয়, মিথাইল গ্রুপটা কি ইলেকট্রন প্রদানকারী গ্রুপ। ইলেকট্রন আমার যেখানে উইথড্র হওয়া দরকার সেখানে ইলেকট্রন আরো ঘনত্ব বাড়াচ্ছে। এই দুই অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রন ঘনত্ব যখন বৃদ্ধি পাবে, তাহলে সহজে কিন্তু সে চাবে না যে, হাইড্রোজেন চাবে না যে আমি চলে যাই, তখন মনে হবে যে না আমি এখানে এই গ্রুপে থাকি। তাহলে সেখানে সহজে এই হাইড্রোজেন প্রোটন হিসেবে ত্যাগ করতে পারবে না, যার কারণে এটা অ্যাসিড, কিন্তু ক্লোরো অ্যাসিটিক অ্যাসিডের থেকে মিথানোয়িক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিডটা বেশি শক্তিশালী অ্যাসিড। এই পুরোটাই হচ্ছে তোমার আবেশীয় প্রভাবের, অ্যাসিডের উপর আবেশীয় প্রভাবের ব্যাখ্যা, যে ধনাত্মক মিথেন এই যে ইলেকট্রন দান করলো এটা হচ্ছে ধনাত্মক আবেশীয় প্রভাব, আর এটা হচ্ছে ঋণাত্মক আবেশীয় প্রভাব। তাহলে আশা করছি যে এটা ব্যাখ্যা করতে পারবে। খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা তোমাদের জন্য। আচ্ছা, নেক্সট যদি বলি, আরেকটা স্লাইডে যাই। আচ্ছা, তাহলে এখন আমি যদি তোমাদেরকে এরকম দেওয়া থাকে মিথাইল গ্রুপ, 3টা মিথাইল গ্রুপ থাকে, তাহলে এটা কিন্তু সবচেয়ে কম হবে, সবচেয়ে বেশি কিন্তু অ্যাসিটিক অ্যাসিড সবচেয়ে শক্তিশালী হবে যদি এই দুটার মধ্যে বলি, কারণ এটা একটা মিথাইল গ্রুপ আছে যেটা ইলেকট্রন বেশি দান করবে। এখানে কয়টা ইলেকট্রন প্রদানকারী? 3টা। সেই ক্ষেত্রে এটা কম শক্তিশালী অ্যাসিড, এটা বেশি শক্তিশালী অ্যাসিড। তাহলে আশা করি ব্যাপারগুলো বুঝতে পারছো এবং ব্যাখ্যা করতে পারবে যে ক্লোরিনের পরিমাণ যদি বেশি থাকে কার্বনে, ক্লোরিন হোক বা ব্রোমিন হোক, আয়োডিন হোক, এবং এই যে নাইট্রো গ্রুপ যদি বলি, কোন গ্রুপে নাইট্রো গ্রুপ, তারপরে তোমার ফ্লোরিন, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই গ্রুপগুলো কিন্তু তোমার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তাহলে এই গ্রুপগুলো যদি অ্যাসিডের সাথে যুক্ত থাকে তাহলে তার শক্তিমাত্রা বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে যদি মিথাইলমূলক বা ইথাইলমূলক, এটা ইথাইলমূলক, মিথাইলমূলক, এই গ্রুপগুলো যদি তোমার এই গ্রুপটা যদি যুক্ত থাকে, ইলেকট্রন অ্যাসিডের শক্তিমাত্রা, অ্যাসিডের ক্ষমতা হ্রাস পাবে, আর এগুলো থাকলে অ্যাসিডের ক্ষমতা বৃদ্ধি পাবে, তাহলে গ্রুপগুলো দেখে চিহ্নিত করতে হবে যে কোনটি শক্তিশালী জৈব অ্যাসিড এবং কোনটি কম শক্তিশালী। আচ্ছা, আরেকটা জিনিস, আরেকটা নোট থাকবে, সেটা হচ্ছে তোমার ইলেকট্রন উইথড্রয়িং যে গ্রুপ, সেটার সাথে কার্বক্সিলিক অ্যাসিডের যদি দূরত্ব বাড়ে, দূরত্ব বাড়ার সাথে সাথে শক্তিমাত্রা কিন্তু হ্রাস পাবে। যেমন ক্লোরিন, হাইড্রোজেন, দূরত্বের উপর ডিপেন্ড করবে। ক্লোরিন যখন এই কার্বক্সিলিক অ্যাসিডের কাছাকাছি থাকবে সেটা শক্তিশালী বেশি হবে। এখানে যত দূরত্ব বাড়বে তত শক্তিমাত্রা হ্রাস করবে।
এই তিনটার মধ্যে যদি তোমাকে বলা হয় যে কোনটি শক্তিশালী বা শক্তিমাত্রাটা দেখাও, তাহলে সেখানে সবচেয়ে শক্তিশালী হবে 1 নাম্বার, তারপরে 2 নাম্বার, তারপরে 3 নাম্বার। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ ক্লোরিনের অবস্থান যত কার্বক্সিলিক অ্যাসিডের থেকে দূরে থাকবে, শক্তিমাত্রা তত কম আসবে, ওই অ্যাসিডের শক্তিমাত্রা তত কম আসবে, হ্রাস পাবে। সেক্ষেত্রে তিনটার মধ্যে যদি কম্পারিজন আসে, তাহলে এভাবে ব্যাখ্যা করতে হবে। তাহলে আবেশীয় প্রভাবটা শেষ। তাহলে এখন আমি একটা হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধন কি? আমরা জানি যে তোমার অক্সিজেন পোলার পানির অণু যেটা থাকে, পানিতে পানির অণু, পানি কিন্তু একটি পোলার অণু। কেন? কারণ তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে এই ইলেকট্রনগুলো কি করে, ইলেকট্রনগুলো অক্সিজেনের দিকে থাকে, যার কারণে অক্সিজেন থাকে ডেল্টা নেগেটিভ, হাইড্রোজেনগুলো থাকে ডেল্টা পজিটিভ। এটা হচ্ছে পোলার গ্রুপ। তাহলে একটি পানি অণু আরেকটি পানি অণুর সাথে যে বন্ধনটা গঠন করে ডেল্টা পজিটিভ এবং ডেল্টা নেগেটিভের মধ্যে, এই বন্ধনটাকে আমরা বলবো হাইড্রোজেন বন্ধন। এখন আসি যে অ্যাসিডের উপরে এর প্রভাবটা কি। আচ্ছা, অ্যাসিডের উপরে প্রভাব, সেক্ষেত্রে দুটো অ্যাসিড আমি 2 হাইড্রোক্সি বেনজোইক অ্যাসিড, এটা হচ্ছে, আর এটা হচ্ছে 2 মিথক্সি বেনজোইক অ্যাসিড। টু হাইড্রোক্সি বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড। আর এটা হচ্ছে 2 মিথক্সি বেনজোইক অ্যাসিড। আচ্ছা, এই দুটোর মধ্যে কোনটি শক্তিশালী বা কেন? বা যদি প্রশ্ন আসে যে জৈব অ্যাসিডের উপরে হাইড্রোজেন বন্ধনের প্রভাব ব্যাখ্যা করো, সেক্ষেত্রে আমি এই দুটো যৌগ নিয়ে ব্যাখ্যা করব। তাহলে এখানে 2 হাইড্রোক্সি বেনজোইক অ্যাসিড দেখি, এখানে কি দুটো কিন্তু অ্যাসিড, দুটোই প্রোটন দান করবে। তাহলে এটা প্রোটন দান করলে কি হবে? প্রোটন যখন দান করবে তখন যৌগটা তৈরি হবে এখানে নেগেটিভ। আচ্ছা, এখানে কি হবে? CH3। আচ্ছা, প্রোটন দান করার পর যে অ্যানায়নটা তৈরি হয়, আচ্ছা এখানে দেখো, এখানে কিন্তু নেগেটিভ হাইড্রোজেন যদি বলি, এই দুটা বন্ধনের কারণে হাইড্রোজেন কিন্তু ডেল্টা পজিটিভ, যার কারণে এই দুজনের মধ্যে কি তৈরি হবে? একটি হাইড্রোজেন বন্ধন তৈরি হবে। তাহলে এই যে হাইড্রোজেন কিন্তু 2 মিথক্সি বেনজোইক অ্যাসিড, এখানে কিন্তু অ্যানায়ন তৈরি হওয়ার পরে হাইড্রোজেন বন্ধন তৈরি হওয়ার মতো কোনো ক্যাপাসিটি এর নাই। আচ্ছা, হাইড্রোজেন বন্ধন তৈরি হলে কি হয়? প্রোটন দান করার পরে যে অ্যানায়নটা থাকবে সেটা যত বেশি স্থিতিশীল হবে, সেই অ্যাসিডটি হবে তত বেশি শক্তিশালী। সেখানে এখানে হাইড্রোজেন বন্ধন তৈরি হওয়ার কারণে অ্যানায়নটার স্থিতিশীলতা বেড়ে গেছে, যার কারণে 2 মিথক্সি বেনজোইক অ্যাসিড কম শক্তিশালী এবং 2 হাইড্রোক্সি বেনজোইক অ্যাসিডটা বেশি শক্তিশালী। এই যে বন্ধন, হাইড্রোজেন বন্ধন তৈরি হলো, এটাকে কিন্তু আসলে কি বন্ধন বলবো? অন্তঃআণবিক। একই যৌগে, একটা যৌগের মধ্যেই যদি নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠন করে, সেটা হবে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি হবে। তাহলে এই বন্ধনের কারণে 2 হাইড্রোক্সি বেনজোইক অ্যাসিড সবচেয়ে বেশি শক্তিশালী। তা আরেকটি যদি উদাহরণ দেই, আরেকটা উদাহরণ দেই, সেক্ষেত্রে ফিউমারিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিড।
এটা হচ্ছে ম্যালিক অ্যাসিড। আচ্ছা, ম্যালিক অ্যাসিডের অ্যাসিড গ্রুপটা একই দিকে থাকে। আবার ফিউমারিক অ্যাসিডের ক্ষেত্রে যদি আমি বলি, সেটা কিন্তু দুই দিকে থাকে অ্যাসিড গ্রুপ, হাইড্রোজেন হাইড্রোজেন। ওকে, এটা হচ্ছে ফিউমারিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিড যখন একটি প্রোটন দান করবে, এই দুটো প্রোটন দান করবে, তখন নিজেদের মধ্যে কি তৈরি হবে? এইচ। তখন এ কি করবে? নিজেদের মধ্যে একটি হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারবে। কিন্তু এখানে যদি প্রোটন দান করে, হাইড্রোজেন বন্ধন গঠন হওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। যার কারণে ম্যালিক অ্যাসিড এবং ফিউমারিক অ্যাসিডের দুজনেরই কিন্তু জাস্ট স্ট্রাকচারের ডিফারেন্টের কারণে তোমার হাইড্রোজেন বন্ধন গঠিত হতে পারে না, এবং হাইড্রোজেন বন্ধন গঠনের মাধ্যমে অ্যানায়নটা যত বেশি স্থিতিশীল হবে, সে যত বেশি শক্তিশালী হবে। আশা করছি যে আজকে যে ক্লাসটি নিলাম, সেখানে তোমাদের আমি উপস্থাপন করেছি। নেক্সট যত ক্লাস আসবে তোমাদের সহযোগিতার জন্য আমি থাকবো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে পরবর্তী ক্লাসে আশা করি যে তোমাদের জিজ্ঞেস করতে পারবা। আজকে এ পর্যন্তই। সবার সুস্থতা এবং সাফল্য কামনা করছি।